আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন আগে আমি আপনাদের জন্য পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার পার্ট 1 এর গল্প নিয়ে হাজির হয়েছিলাম। আজকে চলে এলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান পার্ট 2 এর গল্প নিয়ে। আর কথা দিচ্ছি এই পর্ব আগের পর্বের চেয়ে অনেক ভালো ছিল। তো গল্পটা ঠিক আগের পর্ব যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়। যেদিন উইল আর এলিজাবেথের বিয়ে হবার কথা ছিল সেই দিনই সেখানে হাজির হয় লর্ড কাটলার। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চেয়ারম্যান ছিল সে এসে উইল আর এলিজাবেথ দুজনকেই গ্রেফতার করে নেয়, কারণ তারা আগেরবার জ্যাক স্প্যারোকে পালাতে সাহায্য করেছিল। এমনকি জেমস নামের এক অফিসারের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল, কারণ সে নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করেনি। কিন্তু জেমস এইসব আগেই বুঝে ফেলেছিল, তাই সে সোজা সাগরে ঝাঁপিয়ে পড়ে জ্যাক স্প্যারোকে ধরার জন্য। সে নিজের চাকরিটাও ছেড়ে দেয়। এদিকে উইল আর এলিজাবেথকে মৃত্যুদণ্ড দেয়া হবে বলে ঠিক করা হয়। তবে ঠিক পরদিন লর্ড কাটলার উইলকে ডেকে পাঠায় আর তাকে একটা চুক্তি করার প্রস্তাব দেয়। সে বলে জ্যাক স্প্যারোর কাছে একটা কম্পাস রয়েছে যেটা সবসময় তার সাথে থাকে। তুমি যদি ওটা এনে দিতে পারো তাহলে আমি তোমার আর এলিজাবেথের দুজনেরই সাজা মাফ করে দেব। উইল এলিজাবেথকে বিদায় জানিয়ে রওনা দেয় জ্যাক স্প্যারোকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে আমরা দেখি জ্যাক স্প্যারোকে। সে একটা অজানা দ্বীপ থেকে এক টুকরো কাপড় নিয়ে আসে যেটাতে একটা চাবির ছবি আঁকানো ছিল। সে তার দলের সবাইকে বলে এই চাবি দিয়ে একটা বক্স খুলবে, যে এই বক্সের ভেতরে বিশাল দামি কিছু জিনিস রয়েছে। তাই সেই বক্স খুঁজে বের করার আগে আমাদের এই চাবিটা খুঁজে বের করতে হবে। কিন্তু জ্যাকের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল যে ও তার সঙ্গীদেরকে বোকা বানাচ্ছে। জ্যাক আসলে চাবি আর বক্স সম্পর্কে এমন কিছু জানে যেটা অন্য কেউ জানে না, আর সে ইচ্ছে করেই তাদেরকে কিচ্ছু বলছে না। তো এখন রাতের বেলা নিজের কম্পাসের দিকে জ্যাক তাকায়, কিন্তু সেটা ঠিকঠাক মতো কাজ করে না। তাই সে নিচে নামে জাহাজের ভেতরে একটু রাম নিয়ে আসার জন্য। আর ঠিক তখনই সেখানে হাজির হয় বুটস্ট্র্যাপ টার্নার, মানে উইলের বাবা, যে কিনা এখনও বেঁচে আছে। 13 বছর আগে বুটস্ট্র্যাপ কাজ করত জ্যাক স্প্যারোর অধীনে, যখন সে ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন ছিল। বুটস্ট্র্যাপ বলে যে তোমার সেই ব্ল্যাক পার্ল জাহাজ অনেক আগেই ডুবে গিয়েছিল গভীর সাগরে, আর তখন তুমি ডেভি জোন্স নামের একজন সমুদ্রের মনস্টারের সাথে চুক্তি করেছিলে। সেই জন্য সে তোমার জাহাজটাকে আবারও জাগিয়ে তোলে, কিন্তু সে তোমাকে শর্ত দেয় 13 বছর তুমি এই জাহাজের ক্যাপ্টেন হিসেবে থাকতে পারবে। আর 13 বছর শেষ হলে তোমাকে ডেভি জোন্সের জন্য কাজ করতে হবে তারই জাহাজে। তো এখন সেই 13 বছর শেষ হয়ে গেছে, আর এখন জ্যাককে যেতে হবে ডেভি জোন্সের গোলামি করার জন্য। কিন্তু সে যদি তার দাসত্ব করতে রাজি না হয় তাহলে ডেভি জোন্স পাঠাবে তার পালিত ভয়ঙ্কর সি মনস্টার ক্র্যাকেনকে, যে কিনা ব্ল্যাক পার্ল সহ শত শত জাহাজকে সমুদ্রের তলাতে টেনে নিয়ে যাবার ক্ষমতা রাখে। বুটস্ট্র্যাপ নিজেও বেঁচে থাকার জন্য ডেভি জোন্সের দাসত্ব বেছে নিয়েছে। সে জ্যাকের হাতে একটা কালো দাগ দিয়ে দেয়। এর মানে ডেভি জোন্স এখন থেকে সব সময় জ্যাকের অবস্থান জানতে পারবে, আর সে যে কোনো সময় ক্র্যাকেনের মাধ্যমে জ্যাকের উপরে হামলাও করতে পারবে। এইসব কথা বলেই বুটস্ট্র্যাপ হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জ্যাক পুরোপুরি আতঙ্কিত হয়ে তার সঙ্গীদেরকে বলে যে জাহাজ অন্য কোথাও নিয়ে যেতে। আর ঠিক তখনই বারবোসার সেই বানরটা, যেটা এখনো এই জাহাজে ছিল, সে জ্যাকের হ্যাট চুরি করে সাগরে ফেলে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই টুপিটা ভাসতে ভাসতে কিছু জেলের নৌকার সামনে চলে গেছে, আর সেই জেলেরা টুপিটা খুঁজে একজন মাথায় পড়েও নেয়। আর ঠিক তখনই ডেভি জোন্সের ক্র্যাকেন এসে সেই জাহাজটাকে পানিতে ডুবিয়ে দেয়। এদিকে পোর্ট রয়েলে এলিজাবেথের বাবা তাকে বিভিন্নভাবে পালাতে সাহায্য করে, আর ফাইনালি পালানোর সুযোগ পেয়ে এলিজাবেথ বেরিয়ে পড়ে উইলকে খুঁজে বের করতে। অন্যদিকে উইল অনেক জায়গায় অনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি ব্ল্যাক পার্ল জাহাজের খোঁজ পেয়ে যায়। সে দেখে যে ব্ল্যাক পার্ল একটা দ্বীপের পাশে রয়েছে। জ্যাক সেই দ্বীপে আশ্রয় নিয়েছে কারণ সে সমুদ্রের মাঝে থাকলে ক্র্যাকেনের হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। আর এখন উইল সেই দ্বীপটা যখন ধীরে ধীরে ঘুরে দেখছিল তখনই কিছু আদিবাসী লোকেরা তাকে ধরে ফেলে। এরা ছিল মানুষ খেকো। তারা উইলকে তাদের গোত্রে নিয়ে যায়, আর সে দেখতে পায় যে জ্যাক এখানে রাজা হয়ে বসে আছে। উইল তাকে বলে যে আমি তোমার কম্পাসটা নিতে এসেছি। আমরা তোমাকে পালাতে সাহায্য করেছিলাম বলে এখন এলিজাবেথকে ফাঁসিতে ঝোলানো হবে। তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে এই কম্পাসটা আমাকে প্লিজ দিয়ে দাও। কিন্তু জ্যাক সেই আদিবাসীদের ভাষায় আদিবাসীদেরকে কিছু একটা বলে, আর তারপর সেই আদিবাসীরা উইলকে একটা খাঁচায় বন্দি করে ফেলে, যেখানে উইল দেখতে পায় জ্যাকের অনেক পুরনো সঙ্গীরা আগে থেকেই বন্দী ছিল। তারা জানায় যে এই আদিবাসীরা জ্যাককে রাজা বানিয়েছে কারণ জ্যাকের ভেতরে নাকি একটা পবিত্র আত্মা আছে যেটাকে মুক্ত করে দিতে হবে।
আর সেই জন্য তারা জ্যাককে মেরে সেই আত্মার মুক্তি দিয়ে দেবে। এর মানে হলো জ্যাক এখন তাদের চেয়েও বড় বিপদে পড়েছে। তো ট্রাইবের লোকেরা জ্যাককে বলি দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ একজন ট্রাইবাল এসে জানায় যে যারা খাঁচার মধ্যে ছিল তারা পালানোর চেষ্টা করছে। তখন সবাই দ্রুত সেদিকে ছুটে যায় ওদেরকে ধরার জন্য। আর এই ফাঁকে জ্যাক নিজেও নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে চলে যায়। আর একটু টেকনিক্যাল উপায়ে সবাই একসাথে আবারও ফিরে আসে ব্ল্যাক পার্ল জাহাজে। আর সেখান থেকে তারা এই দ্বীপটা থেকে পালিয়ে চলে যায়। এখানে জ্যাক সবাইকে জানায় যে লর্ড কাটলার আসলে তার কম্পাসটা চায়নি, সে চেয়েছিল একটা গুপ্তধনের সন্ধান পেতে, কিন্তু তার আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই গুপ্তধনের চাবি। আর সেই চাবির সন্ধান পাবার জন্য আমাদের যেতে হবে টিয়া ডালমার কাছে। তো এখন সবাই মিলে পৌঁছে যায় সেই জায়গাতে যেখানে টিয়া ডালমা বসবাস করত। টিয়া ডালমা ছিল একজন জাদুকরী, আর তার হাতেই তৈরি হয়েছিল জ্যাকের সেই স্পেশাল কম্পাস। এই কম্পাসের বিশেষত্ব হলো যে জিনিসটা মানুষ মন থেকে চায়, এই কম্পাস ঠিক সেই দিকটাই দেখায়। কিন্তু সম্ভবত জ্যাকের ভেতরে অতটা ইচ্ছে ছিল না সেই চাবিটা খুঁজে পাওয়ার, তাই ক্যাম্পাসটাও সেই চাবিটার দিকে দেখাচ্ছিল না। টিয়া ডালমা সবাইকে বোঝায় যে এই সিন্দুক তারা খুঁজছে সেটা কোনো সাধারণ বক্স নয়, ওটা হলো ডেভি জোন্সের হৃদয় রাখা বক্স, অর্থাৎ ওই বক্সের ভেতরে ডেভি জোন্সের হার্ট রাখা ছিল। ডেভি জোন্স ছিল সমুদ্রের প্রথম মানুষ যে কিনা মাটিতে নয় সমুদ্রে রাজত্ব করত, আর সেই চাবি কেবল ডেভি জোন্সের কাছেই রয়েছে। টিয়া ডালমা জ্যাককে একটা কাচের জারের ভেতরে কিছু মাটি তুলে দিয়ে বলে যে ডেভি জোন্স মাটিতে যেতে পারে না, তাই যতক্ষণ তুমি মাটিতে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ। তাই এই জার ভর্তি মাটি যতক্ষণ তোমার সাথে থাকবে ততক্ষণ সে তোমার কিছুই করতে পারবে না। এরপর সে ডেভি জোন্সের ডাচম্যানশিপের লোকেশন তাদেরকে দিয়ে দেয়। তারা সবাই সেখানে পৌঁছেও যায়, কিন্তু সেই জাহাজটা দেখে প্রথমে উইল ভেবেছিল যে ওই জাহাজটা পুরোপুরি ভেঙে গেছে। তাই সে বলে যে আমি ওখানে যাব, যে করে হোক চাবিটা খুঁজে বের করব। জ্যাক স্প্যারো বলে যে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে বলে দিও আমি তোমাকে পাঠিয়েছি আমার ঋণ পরিশোধ করতে। তো উইল এখন সে ভাঙা জাহাজে চলে যায়, আর ঠিক তখনই সমুদ্রের তলদেশ থেকে ভেসে ওঠে আসল ডাচম্যানশিপ, যার ভেতর থেকে বের হয় অদ্ভুত সব প্রাণী। তারা উইলকে ধরে ফেলে আর তার সামনে হাজির হয় সেই বিখ্যাত ডেভি জোন্স, যে কিনা এখন আর মানুষ নেই। সে এখন অক্টোপাস, কাকড়া আর মানুষ এইসবের মিশ্রণে একটা দানবের মতো তৈরি হয়ে গেছে, কিন্তু সে মানুষের মতোই কথা বলে। উইল বলে যে জ্যাক স্প্যারো আমাকে পাঠিয়েছে তোমার ঋণ পরিশোধ করতে। ডেভি জোন্স তার টেলিস্কোপ বের করে ব্ল্যাক পার্লের দিকে তাকায় আর দেখে সেখানে জ্যাক স্প্যারো তাকিয়ে আছে তার দিকে। তো পরের মুহূর্তে ডেভি জোন্স হঠাৎ করে ব্ল্যাক পার্ল জাহাজে হাজির হয়ে যায়। তার মানে তার ভেতরে আছে রহস্যময় কিছু টেলিপোর্টেশন শক্তি। তো ডেভি জোন্স এবার জ্যাককে বলে যে তোমার সেই 13 বছরের পুরনো চুক্তি আজকে শেষ হলো, এখন তুমি আমার হয়ে কাজ করবে। জ্যাক বলে যে আমার দাম কিন্তু অনেক বেশি। ডেভি বলে যে হ্যাঁ, তুমি একাই অনেক দামি, তুমি তো আগে থেকে উইলকে আমার কাছে পাঠিয়ে দিয়েছো, আর তোমার দাম 100 জনের সমান, তাই এখন বাকি 99 জনকে আমার কাছে পাঠাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। জ্যাক বলে যে ঠিক আছে, আমি রাজি। তো এখন ডেভি জোন্স জ্যাকের হাতে থাকা সেই কালো দাগটা মুছে দেয়, যেটার মাধ্যমে ক্র্যাকেন তাকে যে কোনো সময় খুঁজে পেতে পারত। ডেভি বলে যে তোমার হাতে আছে 3 দিন, এই 3 দিনের মধ্যে আমাকে 99 জন দাস দিয়ে দাও আর নিজে মুক্ত হয়ে যাও। এরপর জ্যাক তার দলবল নিয়ে একটা দ্বীপে চলে যায়। সেখানে সে কিছু সাধারণ মানুষকে বোকা বানিয়ে ডেভি জোন্সের কাছে পাঠাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। কেবলমাত্র 4 জনকেই সে ফাঁদে ফেলতে পারে। জেমস নামের সেই বিখ্যাত প্রাক্তন অফিসারও এখন ওই দ্বীপেই রয়েছিল। সে বিশেষভাবে এখানে এসেছে জ্যাক স্প্যারোকে ধরতে। জেমস যখন জ্যাককে দেখে তখনই তার দিকে বন্দুক তাক করে ধরে, কিন্তু জ্যাকের বন্ধুরা এসে তাকে যাত্রায় বাঁচিয়ে নেয়। আর এখন জ্যাক এখান থেকে পালিয়ে জাহাজে উঠছিল, আর তখনই পেছন থেকে হঠাৎ এলিজাবেথ এসে হাজির হয়। সে এখন নতুন পরিচয়ে এই দ্বীপেই বসবাস করছিল। সে বলে যে উইল তোমাকে খুঁজতে এখানে এসেছিল, বলো তো সে এখন কোথায়। জ্যাক জানায় যে উইল এখন ডাচম্যান জাহাজে, যেটা ডেভি জোন্সের। তাকে যদি বাঁচাতে চাও তাহলে খুঁজে বের করতে হবে সেই বক্স যার ভেতরে রয়েছে ডেভি জোন্সের হৃদয়। তখন সে নিজের বুদ্ধি খাটিয়ে কম্পাসটা বের করে। এই কম্পাস দেখাবে ঠিক সেই জিনিসটা যেটা কারো মনের সবচেয়ে আকাঙ্ক্ষিত জিনিস। জ্যাক সেই কম্পাসটা এলিজাবেথকে দিয়ে দেয়, কারণ এই মুহূর্তে উইলকে খুঁজে পাওয়া তার জীবনের সবচেয়ে জরুরি একটা কাজ ছিল। আর উইলকে খুঁজে পেতে হলে প্রথমেই খুঁজে বের করতে হবে ডেড ম্যানস চেস্ট নামের সেই সিন্দুকটা। ওই সিন্দুকের ভেতরেই ছিল ডেভি জোন্সের হৃদয়। আর এখন জ্যাক দেখতে পায় এলিজাবেথের হাতে সেই কম্পাসটা সঠিক দিক দেখাতে শুরু করেছে। এবার এলিজাবেথ, জ্যাক, জেমস আর জ্যাকের বন্ধুরা একসাথে রওনা দেয় সেই সিন্দুকটা খোঁজার জন্য।
এদিকে ডেভি জোন্সের জাহাজে উইল তার বাবার সাথে দেখা করে। সে জানে যে এখনও তার বাবা ডেভি জোন্সের দাস হয়ে আছে। উইল বলে যে আমি এসেছি ডেভি জোন্সের সেই চাবিটা খুঁজে বের করতে, যেটা দিয়ে বক্স খুলবে, আর সেই বক্সে রয়েছে ডেভি জোন্সের হার্ট। তখন তার বাবা বলে যে আমি এই ব্যাপারে তো কিছুই জানি না। ঠিক তখনই দেয়ালে থাকা একটা অদ্ভুত চেহারার প্রাণী হাজির হয়ে বলে যে ডেভি জোন্সের সেই চাবিটা সবসময় ও নিজের গলাতে পরে রাখে। তারা এবার জাহাজের অন্য একটা পাশে যায় আর দেখতে পায় যে ডেভি জোন্সের দাসেরা সবাই এক অদ্ভুত খেলায় মগ্ন। জীবনের বাকি বছরগুলোকে বাজি রেখে তারা খেলা খেলছে। উইল বলে যে আমি এই খেলায় অংশ নিতে চাই, কিন্তু আমার প্রতিপক্ষ হবে ডেভি জোন্স নিজে। তো এখন পরের মুহূর্তে ডেভি জোন্স সেখানে এসে হাজির হয়। সে জিজ্ঞাসা করে যে এই বাজিতে তুমি কি রাখতে চাও। উইল বলে যে আমি আমার পুরো জীবনটাই বাজি রাখছি, আর তার বদলে তোমাকে বাজি রাখতে হবে তোমার সেই চাবি। ডেভি জোন্স কিছুক্ষণ চুপচাপ থাকে, চিন্তা করে, আর তারপর সে নিজের গলায় লকেট থেকে সেই চাবিটা খুলে বের করে আনে। এবার খেলা শুরু হয়ে যায়। বুটস্ট্র্যাপ টার্নার, উইলের বাবা, এখন এসে খেলায় যোগ দেয়, কিন্তু সে যখন দেখে যে তার ছেলে হেরে যাচ্ছে তখন সে চুপি চুপি ডাইসের সংখ্যা বদলে দেয়। কিন্তু ডেভি জোন্স এই ব্যাপারটা ধরে ফেলে। সে ডাইস চেক করে বলে তুমি মিথ্যে কথা বলছো, তোমার শাস্তি তুমি সারা জীবন এই জাহাজে বন্দি থাকবে, তুমি কোনো দিন মুক্তি পাবে না। ডেভি জোন্স এখান থেকে চলে যায়, কিন্তু এখন উইল জানে চাবিটা কোথায় আছে। তো এখন রাতের বেলা উইলের বাবা বলে যে তুমি যেহেতু জানো চাবিটা কোথায় আছে, তাই আমি অন্যদের মনোযোগ সরিয়ে রাখবো, আর সেই সুযোগে তুমি চুপি চুপি গিয়ে ঘুমিয়ে থাকা ডেভি জোন্সের কাছ থেকে চাবিটা নিয়ে পালিয়ে যেও। উইল ঠিক তাই করে। সে চাবিটা চুরি করে নিয়ে দৌড়ে পালাতে থাকে। তো এখন পরদিন সকালে ডেভি জোন্স দেখে তার গলায় আর চাবি নেই, শুধু একটা কাপড় যেটাতে চাবির ছবি ছিল। ডেভি জোন্স এখন তার লোকদেরকে জানায় যে আমার হার্ট যেই বক্সে রাখা সেটা যেখানে আছে ওইদিকে এখনই যাত্রা শুরু করো। এখন ডাচম্যান জাহাজ সেই দিকে যাত্রা শুরু করে, আর অন্যদিকে জ্যাক আর এলিজাবেথ আগেই সেই দ্বীপে পৌঁছে যায়। তারা মাটি খুঁড়ে বের করে আনে সেই বক্স যার ভেতরে রয়েছে ডেভি জোন্সের হৃদয়। উইল নিজেও সেখানে যায়, আর তারপর জ্যাক, উইল আর জেমসের মধ্যে শুরু হয় এই বক্স নিয়ে তীব্র বাকবিতণ্ডা, কারণ সবাই চায় সেই বক্সটা। জেমস চায় ওই বক্সটা, কারণ সেটা সে লর্ড কাটলারকে দিয়ে নিজের পুরনো জীবন, পুরনো চাকরি ফেরত পেতে চায়। আর উইল চায় সেটা দিয়ে তার বাবাকে মুক্ত করতে। আর জ্যাক চায় সেটাকে কাজে লাগিয়ে ডেভি জোন্সের সাথে চুক্তি করে মুক্ত মানুষের সমুদ্রে ঘুরে বেড়াতে। এই তিনজনের মধ্যে শুরু হয়ে যায় তলোয়ার যুদ্ধ। তারা লড়াই করতে করতে পৌঁছে যায় একটা গির্জার ভেতরে, আর তখনই বাজতে শুরু করে গির্জার ঘণ্টা। তো এদিকে ঘণ্টার শব্দ শুনে ডেভি জোন্সের দাসেরা সেখানে এসে হাজির হয়। এলিজাবেথ আর তার সঙ্গীরা সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে তারা একটা গাছের ধাক্কায় সেই সিন্দুকটা নিচে ফেলে দেয়। একটা দাস সেই সিন্দুকটা নিয়ে সাথে সাথে দৌড়ে পালাতে থাকে, কিন্তু জ্যাক স্প্যারো এটা দেখে ফেলে আর সাথে সাথে তাকে নিচে ফেলে দিয়ে সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে। জ্যাক এখন সেই সিন্দুকটা খুলে ডেভি জোন্সের হৃদয়টা বের করে আর সেটাকে একটা জারে ভরে ফেলে, আর ঠিক তখনই একজন দাস তার পেছন থেকে এসে আক্রমণ করে দেয়। জ্যাক তার সঙ্গে লড়াই শুরু করে দেয়, আর তখনই আরও অনেক দাস এসে ঘিরে ফেলে তাদেরকে চারিদিক থেকে। জেমস বলে যে যতক্ষণ আমাদের কাছে এই সিন্দুকটা রয়েছে ওরা আমাদের কোনোভাবেই ছাড়বে না। আমার কথা ভেবো না, আমি এই সিন্দুকটা নিয়ে দৌড় দিচ্ছি, আমার পেছনে বাকি সকল গোলামেরা চলে আসবে, এই সুযোগে তোমরা পালিয়ে যেও। এটা বলে জেমস সেই সিন্দুকটা নিয়ে পালাতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাকি গোলামেরা জেমসকে ঘিরে ধরে। এটা দেখে জেমস দ্রুত সেই সিন্দুকটা ওই গোলামদের কাছে দিয়ে নিজে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। আর এবার জ্যাক, উইল আর বাকিরা ব্ল্যাক পার্ল জাহাজে উঠে পড়ে। সাথে সাথে ডাচম্যান জাহাজ সমুদ্রের নিচ থেকে উঠে তাদেরকে ধাওয়া করতে থাকে, কিন্তু যেহেতু ব্ল্যাক পার্ল ছিল পৃথিবীর দ্রুততম জাহাজ, তাই তারা খুব সহজেই ডাচম্যানকে পেছনে ফেলে দেয়। উইল বলে যে আমরা যদি ওদেরকে পেছনে ফেলতে পারি তাহলে আমরা ওদের সাথে লড়াইও করতে পারবো। জ্যাক বলে যে না, আমাদের কাছে তো সেই হার্ট রয়েছে, ওটাকে আমি জারের মধ্যে রেখে দিয়েছি, তাই এখন আমরা ওর সাথে লড়াই না করে একটা চুক্তিও করতে পারি। এখানে আমরা বুঝতে পারি যে ওই সিন্দুকের মধ্যে আসলে কোনো হার্ট ছিলই না, যেটা ডেভি জোন্সের গোলামেরা নিয়ে গেছে। কিন্তু এই সব কথাবার্তার মধ্যে হঠাৎ করেই তাদের জাহাজে প্রচণ্ড জোরে একটা ধাক্কা লাগে, আর সেই জারটা ভেঙে যায়। জ্যাক স্প্যারো দৌড়ে এসে দেখে যে সেই হার্ট আর এই জারের ভেতরে নেই।
উইল বলে যে ক্র্যাকেন আমাদেরকে আক্রমণ করেছে, সমুদ্রের সবচেয়ে বড় দানব, আর এই দানবকে পাঠিয়েছে ডেভি জনস আমাদেরকে মেরে ফেলার জন্য। ক্র্যাকেন একের পর এক আক্রমণ করতে থাকে, সে সোজা ব্ল্যাক পার্ল জাহাজটাকে ডুবিয়ে ফেলতে চায়। এই ফাঁকে জ্যাক স্প্যারো এখান থেকে পালিয়ে যায় একটা ছোট্ট নৌকা নিয়ে। অন্যদিকে বাকি সবাই মিলে জাহাজের ভেতরে অনেকগুলো মদ আর গান পাউডার জড়ো করে একটা বড় জারের ভেতরে ভরে রাখে। তাদের প্ল্যান ছিল যে ঠিক সময়ে সেটাকে ফাটিয়ে দিয়ে একটা বিশাল বিস্ফোরণ ঘটানো। কিন্তু ক্র্যাকেন তো থেমে নেই, সে আবার আক্রমণ করে আর এই ব্ল্যাক পার্ল জাহাজটাকে টেনে নিয়ে যাবার চেষ্টা করে সাগরের দিকে। ঠিক তখনই জ্যাক ফিরে আসে এই জাহাজে। সে তীর ছুঁড়ে সেই গান পাউডার ভর্তি জারে আঘাত করে, আর তখনই একটা বিশাল বিস্ফোরণ ঘটে আর ক্র্যাকেন গুরুতরভাবে আগুনে পুড়ে আহত হয়ে যায়। জ্যাক সবাইকে বলে যে এখনই এখান থেকে বেরিয়ে যাও, কারণ ও আবারও ফিরবে, এবার ওকে শেষ করে দিতে হবে। এলিজাবেথ চলে আসে জ্যাকের কাছে, তাকে ধন্যবাদ জানায় আর হঠাৎই হাতকড়া দিয়ে জ্যাকের হাত বেঁধে দেয় একটা খুঁটির সাথে, কারণ এলিজাবেথ জানে যে জ্যাকের হাতে আবারও সেই কালো দাগটা ফিরে এসেছে আর ক্র্যাকেন আসলে জ্যাককেই খুঁজছে। তো সবাই এখান থেকে যখন পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই ক্র্যাকেন আবারও জাহাজের সামনে এসে হাজির হয়। কিন্তু এবার জ্যাক পালায় না, সে তলোয়ার বের করে সোজা ঢুকে পড়ে ক্র্যাকেনের মুখের ভেতরে, আর তখন তার সাথে সাথে ডুবে যায় তার ব্ল্যাক পার্ল জাহাজটাও। ডেভি জোন্স দূর থেকেই সব কিছু দেখছিল। সে ছুটে এসে সেই বক্সটা খোলে আর দেখে এই বক্সের ভেতরে আসলে কিছুই নেই। সে রাগে কষ্টে হাহাকার করে ওঠে, আর অন্যদিকে পোর্ট রয়েলে জেমস এসে লর্ড কাটলারের হাতে দেয় সেই হার্ট আর বলে, এখন আপনি ডেভি জোন্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনি যা বলবেন ডেভি জোন্স তাই করবে। এর বিনিময়ে জেমস ফিরে পায় নিজের সম্মান আর চাকরি। আর এদিকে এলিজাবেথ, উইল আর জ্যাকের সকল বন্ধুরা এখন টিয়া ডালমার কাছে গিয়েছিল। তারা সবাই দুঃখে ভেঙে পড়েছে, কেউ বিশ্বাসই করতে পারছে না জ্যাক এখন নেই। তারা বলে যদি কোনোভাবে সম্ভব হতো, যদি আমরা আবারও ফিরিয়ে আনতে পারতাম আমাদের ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে। টিয়া ডালমা তখন বলে যে তোমরা কি পৃথিবীর শেষ প্রান্তে যেতে রাজি জ্যাক আর ব্ল্যাক পার্লকে ফিরিয়ে আনার জন্য? সবাই একসাথে বলে যে হ্যাঁ, আমরা রাজি। আর ঠিক তখনই বারবোসা এসে হাজির হয় এখানে, যে কিনা এখনও বেঁচে আছে। সে বলে যে আমার ব্ল্যাক পার্ল জাহাজটা কোথায়। তো এই ঘটনার সাথে সাথে মূলত গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই সেই ট্রাইবসম্যানদের যারা একসময় জ্যাক আর তার সঙ্গীদেরকে বন্দি করে ফেলেছিল। তারা এখন তাদের দ্বীপে একটা কুকুরকে ধরে রেখেছিল, আর এখন সেই কুকুরটাকেই তারা তাদের রাজা মনে করছে, আর এখন হয়তো তাকে বলি দিয়ে তার আত্মা মুক্ত করে দেবে। তো বোঝাই যাচ্ছে যে এর পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা মূলত জ্যাককে বাঁচানোর একটা লড়াই হতে চলেছে। সেটা অবশ্যই এই পার্টের চেয়েও আরও ভালো হবে। তো আজকের মতো এই পার্ট এখানেই শেষ। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে পরবর্তী পার্ট আবারও নিয়ে চলে আসবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।